আচ্ছা, দেখো, আরণ্যক সম্পর্কে আমরা একটু ডিটেলস দেখে নিই। যে আরণ্যক উৎসর্গ করা হয়েছিল গৌরীকে। বিভূতিভূষণ আরণ্যককে উৎসর্গ করেছিলেন গৌরীকে। তার প্রথম প্রকাশ 1955। এখানে 18টি পরিচ্ছেদ আছে। এটি লেখকের লেখা চতুর্থ উপন্যাস। এই ধরনের টুকরো কিছু ইনফরমেশন আমাদের প্রথমত যেটা জানা প্রয়োজন, আমাদের পরীক্ষার জন্য যেটা প্রয়োজন সেটা তো আমরা অবশ্যই জানবো। এই ইনফরমেশন গুলো আমাদের প্রয়োজন। এবার দেখো, যে এই যে আরণ্যকটা লিখছেন কখন, এর প্রেক্ষাপট কি বা কোন সময় লিখছেন, লেখার সময় আহ কবি কোথায়, লেখক কোথায় ছিলেন, তার মানসিক পরিস্থিতি কি ছিল, ইত্যাদি বেশ কিছু ইনফরমেশন আমরা একটু জেনে নেব। পাথুরে ঘাটার এক জমিদার বংশের খেলাতচন্দ্র ঘোষ এস্টেটের সম্পত্তি জঙ্গলমহলের দায়িত্ব নিয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে তিনি ভাগলপুর ও পূর্ণিয়া জেলার অরণ্যাঞ্চলে জীবন কাটাচ্ছেন। তখনকার যে জীবন, সেই সময়ে অরণ্যাশ্রিত জীবন নিয়েই তার এই লেখা। ঠিক আছে, সেই ভাগলপুর পূর্ণিয়া অঞ্চলে তিনি জঙ্গলের মধ্যে যে জীবন কাটিয়েছেন সেই বিষয়ক লেখা এটি। সেই লেখা উনি অবশ্যই অনেক পরে লিখছেন। তো স্মৃতির রেখা দিনলিপিতে উনি কি লিখেছেন দেখো, এই জঙ্গলের জীবন নিয়ে একটা কিছু লিখবো, একটা কঠিন সৌর্যপূর্ণ, মানে উনি লেখার পরিকল্পনা তখন মাথায় আসছে কিন্তু লিখছেন অনেক পরে গিয়ে। ঠিক আছে, এই জঙ্গলের জীবন নিয়ে একটা কিছু লিখবো, একটা কঠিন সৌর্যপূর্ণ গতিশীল ব্রাত্য জীবনের ছবি। যে ব্রাত্য জীবন, যে জীবন আমরা জানি না, যে জীবনের সাথে আমাদের পরিচয় নেই, সেই ধরনের জীবন আমরা জানবো বা উনি লিখবেন জানাচ্ছেন। এই বন, নির্জনতা, ঘোড়ায় চড়া, পথ হারানো, অন্ধকার, এই নির্জন জঙ্গলের মধ্যে খুপড়ি বেঁধে থাকা, মাঝে মাঝে পথ হারানো, রাত্রের অন্ধকারে জঙ্গলের মধ্যে ঘোড়া করে ঘোড়া, মানে ঘোড়ায় করে ঘুরে বেড়াচ্ছেন উনি। এদেশের লোকের দারিদ্রতা, সরলতা, এই সমস্ত ব্যাপারগুলো, এদের অ্যাক্টিভ লাইফ, তারপরে এই সন্ধ্যার অন্ধকারে উনি ভরা গভীর বনের মধ্যে যে ঘুরছেন, বন ঝাউয়ের ছবি, এই সমস্ত ডিটেলস কিন্তু আমরা এই উপন্যাসের মধ্যে পাবো। এবং খুব প্রাকৃতিক বর্ণনা এত সুন্দরভাবে উঠে এসছে এই উপন্যাসে। তোমরা কম বেশি প্রত্যেকেই জানো এই আরণ্যক সম্পর্কে। তো প্রসঙ্গত কি বলছেন যে এটি একটি উলট পুরাণ। কি রকম উলট পুরাণ? যখন উনি পথের পাঁচালী লিখছেন, পথের পাঁচালী তোমরা জানো, পথের পাঁচালী প্রত্যেকেই পরিচিত, আমরা সিনেমাও দেখেছি। তো পথের পাঁচালী যখন লিখছেন তখন তিনি ভাগলপুর পূর্ণিয়ায় আছেন, অর্থাৎ জঙ্গলে আছেন। তখন তিনি পথের পাঁচালী উপন্যাসটি লিখছেন। আবার যখন তিনি সেই ভাগলপুর পূর্ণিয়া ছেড়ে চলে আসছেন, চলে এসে যে খেলাচ্চন্দ্র যাদের আহ, অরণ্যের যে জমি ছিল সেই জমির বন্দোবস্ত করতে উনি গিয়েছিলেন, তাদের স্টেটের ইনস্টিটিউটে যখন তিনি শিক্ষকতা করছেন, কলকাতায় চলে এসে তাদেরই ইনস্টিটিউটে যখন তিনি শিক্ষকতা করছেন, সেই সময় কলকাতায় বসে উনি সেই বন্য জীবনের কথা লিখছেন। তাহলে দেখো, ভাগলপুর পূর্ণিয়া অঞ্চলে যখন তিনি থাকছেন, অর্থাৎ যে অঞ্চলের ঘটনা আমরা আরণ্যকে পাই, সেইখানে বসে উনি লিখছেন পথের পাঁচালী। আর সেখান থেকে ফিরে আসার পর কলকাতায় আছেন, যখন খেলাচন্দ্র ইনস্টিটিউটে শিক্ষকতা করছেন, সেই সময় উনি স্মৃতিচারণ করছেন কোথাকার, সেই ভাগলপুর পূর্ণিয়া অঞ্চলের সেই খেটে খাওয়া মানুষ, সেই দারিদ্রতা, সরলতা, সেই সব ব্রাত্য জীবনের ছবি উনি তুলে ধরছেন কলকাতায় বসে। কোন সমালোচকের বিবেচনায় আরণ্যক বিভূতিভূষণের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। কেননা এই উপন্যাসে বস্তুতপক্ষে সভ্যতার অন্য মাত্রা এবং সহস্রাধিক বৎসরব্যাপী ভারতবর্ষীয় জনজীবনের মূল সমাজ গতিধারা বোঝানোর চেষ্টা করা আছে। আরণ্যক উপন্যাসের প্রস্তাবনা বাদ দিয়ে মোট 18টি পরিচ্ছেদ আছে এবং বেশ কিছু উপপরিচ্ছেদ আছে। এই যে 18টি পরিচ্ছেদ, এইখানে একটু খেয়াল রাখতে হবে। এই 18টি পরিচ্ছেদের মধ্যে কোনোটাতে দুটো ভাগ, কোনোটায় একটা, কোনোটাতে তিনটে, চারটে, পাঁচটা ইত্যাদি নানান রকম ভাগ আছে এক একটা পরিচ্ছেদের মধ্যে। না হলে গড়ে যদি 18টা পরিচ্ছেদ হতো আমাদের মনে রাখতে ভীষণ সুবিধা হতো। কিন্তু এই যে 18টা পরিচ্ছেদের যে উপপরিচ্ছেদ ভাগ আছে, এর ফলে এই উপন্যাসটা মনে রাখা কিন্তু বেশ একটু চাপের। কারণ প্রতিটা অধ্যায়ে আলাদা আলাদা ঘটনা, যেগুলো অধ্যায় ভিত্তিক আমাদের মনে রাখা দরকার। এবং এত ক্যারেক্টার আছে, এত জায়গার নাম আছে, যেগুলো, যে এটা উত্তর পূর্ব দিকে, এটা 5 মাইল, ওটা 10 মাইল, এটা 2 মাইল, এই যে বিভাজনগুলো করা হয়েছে, এগুলো মনে রাখা ভীষণই চাপের। আমি আগে থাকতে ভয় দেখাচ্ছি না, মানে সত্যিই চাপের। আর সেটার একটা উপায় আমার আমার কাছে আছে। আমি সেটা তোমাদের, উপন্যাসটা তোমরা একটু কভার করে ফেলো, সম্পূর্ণ উপন্যাসটা যখন পড়া হয়ে যাবে তারপরে আমি তোমাদের সেটা দেখাবো, তাহলে সুবিধা হয়ে যাবে।
যে একটা চার্টের মধ্যে দিয়ে তোমরা পুরো যে এই উপন্যাসে যতগুলো জায়গা আছে, কোথায় কত মাইল দূরত্বে আছে ইত্যাদি সমস্ত কিছু একটা চার্টের মধ্যে দিয়ে সুন্দর করে ছবি এঁকে দেখিয়ে দেবো। সেই ছবির মাধ্যমে তোমাদের মনে থেকে যাবে, কিন্তু তার আগে মেন বেসিকটা মনে রাখা প্রয়োজন। বেসিকটা তোমাদের উপন্যাস থেকে কিন্তু পড়ে এবং নোটস দেখে মুখস্থ করে ফেলতে হবে তার আগে, না হলে ওই চার্ট দেখে কিচ্ছু বুঝতে পারবে না, মনে থাকবে না। আচ্ছা, তো আমরা উপন্যাসে যাওয়ার আগে একটু ক্যারেক্টার গুলো সম্পর্কে জেনে নিই, একটু কম বেশি জেনে নিই। সতীশ, সতীশ হলো কথকের বন্ধু। সত্যচরণ হলো আমাদের কথকের নাম, যিনি এখানে আরণ্যক, আরণ্যকের মেন কথক যিনি। সত্যচরণ তার কলকাতার কলেজের বন্ধু। অবিনাশ হলো 33/2 হ্যারিংটন স্ট্রিটের বাড়ি ওর। আর অবিনাশ হলো এই সতীশের বন্ধু, ঠিক আছে? সত্যচরণের বন্ধু সতীশ এবং সতীশের বন্ধু অবিনাশ, এবং এই অবিনাশের কাছ থেকেই কাজ পাচ্ছে, এদেরই জমিদারিতে উনি কাজ করার জন্য যাচ্ছেন সেই জমির বন্দোবস্ত করতে পূর্ণিয়াতে। এছাড়া কে কে আছে? গোষ্ঠ চক্রবর্তী, তার বাড়ি বর্ধমানের বনপাশ স্টেশনের কাছে কোনো এক গ্রামে। ইনি কাছারির বৃদ্ধ মুহুরী, যে কাছারিতে উনি গিয়ে থাকছেন, সত্যচরণ যে কাছারিতে গিয়ে থাকছেন সেই কাছারির বৃদ্ধ মুহুরী। এই লোকের সঙ্গে কথক বাংলা কথা বলে হাঁপ ছেড়ে বাঁচেন। ইনি মানে ওই যে অঞ্চলে যাচ্ছেন সেই অঞ্চল তো বাঙালির নয়, হিন্দুস্তানি কথাবার্তা বলে, বা অন্য ওই সেই অঞ্চলে যে উপভাষা যেটি সেইভাবে কথাবার্তা বলে সবাই, কিন্তু এনার সাথে উনি বাংলা একটু কথা বলে হাঁপ ছেড়ে বাঁচছেন। মনেশ্বর সিং, মনেশ্বর সিং হলো কাছারির সিপাহী। সে কথকের কাছে কড়াইয়ের দাবি করেছিল। কড়াইয়ের দাবি, এই যে মানুষগুলো যে একটা কড়াইয়ের জন্য দাবি জানাতে এসেছে, যে আমাকে একটা রান্না করার জন্য একটা কড়া দিতে হবে, এবং এই কড়াটি পেয়ে সে ভীষণ খুশি। এই যে খুশি, এই খুশি দেখে কথকের প্রথম ভালো লাগছে ওইখানে গিয়ে এই মনেশ্বর সিংকে। একটু মনে রাখবে যে ওখানে গিয়ে কোনার কোনোভাবে মন বসছে না, কিন্তু এই মনেশ্বর সিং কড়াই পাওয়ার পর তার মুখের যে হাসি, যে সরলতা, তা দেখে কথকের প্রথম সেই অঞ্চলের কোনো একটা কিছু ভালো লাগছে, কোনো এক ব্যক্তিকে ভালো লাগছে। কন্টু মিশ্র, ইনি এক মৈথিল ব্রাহ্মণ, যাকে লবটুলিয়াতে কথকের রান্নার জন্য পাটোয়ারি নিযুক্ত করলেন। গণরী তেওয়ারি, ভীমদাস টোলায় বাড়ি, 20-23 বছরের মধ্যে বয়স, যারা লবটুলিয়ার কথকের কাছারিতে ভাত খাবার লোভে এসেছিল তাদের একজন। সে আবার স্কুল মাস্টার। এই গণরী তেওয়ারি কিন্তু একজন স্কুল মাস্টার। বিষ্ণুরাম পাড়ে, কাছারির সিপাহী। গনু মাহাতোর বাড়ি ধরমপুর, যেটা লক্ষ্মণ টুলিয়ার অন্তর্গত। 60-এর ওপরে বয়স। এর জাতিতে গঙ্গতা, গরু মহিষ চড়ায়, এবং সরি মহিষ চড়ায়, গরু নয়, গনু মহিষ চড়ায়। কথক হারিয়ে যাবার দিন বনের মধ্যে যাকে দেখেছিল কথক, আমরা শুরুতে দেখেছি যে বারে বারে পথ হারিয়ে ফেলছেন সেই বনের মধ্যে, তো প্রথম দিন যখন হারিয়ে যাচ্ছেন উনি, সেই বনের মধ্যেই গনু মাহাতোকে উনি খুঁজে পেয়েছিলেন। নন্দলাল ওঝা, সংঠিয়া দিয়ারাতে বাড়ি। এই নামগুলো একটু খেয়াল রাখবে। সংঠিয়া দিয়ারাতে বাড়ি নন্দলাল ওঝার, 50-এর কাছাকাছি বয়স। ইনিও মৈথিল ব্রাহ্মণ। জঙ্গলের উত্তর পূর্ব কোণে কাছারির থেকে প্রায় 11 মাইল দূরে সংঠিয়া দিয়ারাতে তার বাড়ি। বাড়িতে চাষবাস করে, সুদের কারবার আছে। আগামী পূর্ণিমার দিন তার বাড়িতে কথকের নিমন্ত্রণ করতে এসেছিল। কোথায় এসেছিল? কাছারিতে এসেছিল নিমন্ত্রণ করতে। তাহলে এটা গেল নন্দলাল ওঝার পরিচয়। আমরা আরো কয়েকজনের একটু পরিচয় দেখে নিই। জওয়াহিরালাল সিং, ইনি হলো কাছারির ডাক পেয়াদা। রামধনিয়া কাছারির টহলদার। বিশুয়া 10-12 বছরের মধ্যে বয়স, একটা বাচ্চা ছেলে, কুচকুচে কালো চেহারা, তার সুশ্রী মুখ, অনেকটা পাথরের কৃষ্ণ ঠাকুরের মতো দেখতে। সে সারাদিন খাটছিল, এই পূর্ণাহ অনুষ্ঠানের যে দিন সেই দিন সে সারাদিন খুব খাটছিল এই ছেলেটি। ধাওতাল সাহু, এর নওগাছিয়ায় বাড়ি। 63 থেকে 64 বছরের বয়স। সে মস্ত বড় একজন মহাজন, লক্ষপতি লোক। সবাই তার খাতক, কিন্তু সে একটু খুব সাধারণ জীবন যাপন করতে পছন্দ করেন এই ধাওতাল সাহু। জয়পাল, যার বাড়ি হলো ফুলকিয়াতে, সে কর্মশূন্য মানুষ, মানে তার বয়সও কেউ জানে না, সে কোনোদিন তাকে কেউ কাজ করতেও দেখেনি, এই ধরনের একজন মানুষ, একে কর্মশূন্য মানুষ বলা হয়েছে এই জয়পালকে। দেবী সিং, দেবী সিং হচ্ছে পূর্ণিয়ায় বাড়ি। সে রাজপুত, সুদের কারবার করতে এবং ভীষণ বড়লোক ছিল, তার ভয়ে সবাই তটস্থ হয়ে থাকতো, কিন্তু একসময় সে মারা যায়। এবং তার স্ত্রী হলো এই কুন্তা, যাকে কুল চুরি করতে গিয়ে যে ধরা পড়েছিল, এবং তাকে কথক মানে রেহাই করে দিয়েছিলেন ইত্যাদি। এর লবটুলিয়ার বস্তিতে বাড়ি। ইনি হলেন এই দেবী সিং এর স্ত্রী। গিরিধারী লাল, এর বাড়ি হলো কারাড়ি তিনটাঙ্গা। নামগুলো দেখো একটু খটোমটো নাম, কারণ আমাদের এইসব অঞ্চলের নাম নয়,
অন্য জায়গার নাম একটু খটোমটো। কারাডি তিনটাঙ্গা বাড়ি, জাতি গাঙ্গতা, ব্রহ্মাদের বাড়ি যেখানে সেখানে তার বাড়ি, ঠিক আছে। তার একটি মাত্র ছোট ছেলে যাকে মেলাতে কথকের ভালো লেগেছিল। ব্রহ্মা মাহাতো, এর বাড়িও কারাডি তিনটাঙ্গা। মেলার ইজারাদার ছিলেন ইনি লবটুলিয়ার পাটোয়ারি, যে লবটুলিয়ার একজন পাটোয়ারি আছেন, সেই পাটোয়ারির ভাই এই ব্রহ্মা মাহাতো। এছাড়া আসছে কি নন্দকিশোর গোসাই, আরো প্রচুর ক্যারেক্টার আছে। আমি সব ক্যারেক্টার এখানে তুলিনি, তোমাদের নোটসে আছে, অল্প অল্প করে প্রতিদিন অল্প অল্প করে দেখাবো। নন্দকিশোর গোসাই আছে। আচ্ছা, এই এই পেজটা আমি আর আজকে বলছি না, ঠিক আছে, বেশি বললে মাথা ঘেটে যাবে। চলো আমি নোটসে চলে যাই, নোটসটা একটু দেখাই। আচ্ছা আচ্ছা, অনেকগুলো ক্যারেক্টারের নাম বললাম বলে কি একটু অসুবিধা হলো? মাথা কি ঘেটে গেল নাকি, না ঠিক আছে? আগে উপন্যাসটা পড়া শুরু করি প্রপারলি, একটু মাথাটা ঠিক হয়ে গেলে তখন হ্যাঁ সব ক্যারেক্টার গুলো, বাট উপন্যাসের ন্যারেটিভটা ফার্স্টে ঢুকতে হবে। পড়া তো অবশ্যই, কিন্তু অনেক বছর আগে পড়া তো আবার রিভাইজ দিতে হবে আর কি। একদম। আর এখানে এত ক্যারেক্টার আছে, স্বাভাবিকভাবেই একটু ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু বেশ কয়েকবার করে পড়লে মনে থেকে যাবে। আচ্ছা চলো আমরা একটু ঘটনাগুলো অল্প অল্প করে একটু দেখে নিই, ঠিক আছে। প্রস্তাবনা আমরা জেনেছি, একদম প্রস্তাবনাতে শুরুতেই উনি বলছেন যে উনি কলকাতায় বসে এক ফেলে আসা জীবন, যে জীবন উনি ফেলে এসেছেন, আহ এক সময় যেখানে তিনি থাকতেন, সেই সময়ে স্মৃতিচারণ করছেন উনি কলকাতার গড়ের মাঠে বসে, ঠিক আছে। সারাদিন খাটুনির পর, হাড়ভাঙা খাটুনির পর কোর্টের মাঠে গিয়ে বসেছেন এবং সেই সময় ওনার এই কথাটা মনে পড়ছে। এটাই প্রস্তাবনা অংশ। এবার দেখো কি আসছে, প্রথম পরিচ্ছেদ। বলেছি কটা কটা পরিচ্ছেদ, টোটাল টোটাল কটা পরিচ্ছেদ, কে পারবে বলতে? 18টি পরিচ্ছেদ 18টা। হ্যাঁ, 18টি পরিচ্ছেদ, এবং 18টি পরিচ্ছেদের মধ্যে প্রতিটা পরিচ্ছেদের মধ্যে দুটো, তিনটে, চারটে এরকম নানান রকম অধ্যায় বিভাজন আছে, উপ অধ্যায় বা উপ পরিচ্ছেদ আছে। তো দেখো আমরা একদম প্রথম পরিচ্ছেদে কি দেখছি, প্রথম পরিচ্ছেদের 1 নম্বর পার্টে বা 1 নম্বর উপপরিচ্ছেদে দেখছি যে কলকাতার জীবন, কলকাতার কথকের যে কলকাতার জীবন এবং অবিনাশের কাছে পূর্ণিয়া জেলার দায়িত্ব পাওয়া। একদম আমরা প্রথম একটা ক্যারেক্টার পেয়েছিলাম কথকের বন্ধু সতীশ, সেই সতীশের সাথে দেখা করতে যাচ্ছে। কথক ভীষণ দেনায় জড়িয়ে আছেন, তার 2 মাসের ঘর ভাড়া বাকি, তার পরিস্থিতি বোঝাচ্ছে এবং সে বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করছে, চাকরি হচ্ছে না। এমন সময় সতীশের মাধ্যমে অবিনাশের সাথে পরিচয় হচ্ছে এবং এই অবিনাশের সোর্সেই উনি পূর্ণিয়ায় কাজের দায়িত্ব পাচ্ছেন। যথারীতি উনি 2য় অধ্যায়ে গিয়ে পৌঁছাচ্ছেন পূর্ণিয়া, সত্যচরণ পূর্ণিয়াতে যাচ্ছেন। 3য় অধ্যায়ে কলকাতা থেকে এখানে এসে এই নির্জনতা, কলকাতা একটা জনবহুলপূর্ণ জায়গা, সেখানে সব সময় বিভিন্ন রকম আওয়াজ হয়। হঠাৎ করে কলকাতা থেকে ওই নির্জন এলাকা, যেখানে চারিদিকে যতদূর দৃষ্টি যায় শুধু বাগান, জঙ্গল ইত্যাদি, কোনো মানুষের চিহ্ন যেখানে নেই, সেই নির্জনতা হঠাৎ করে গিয়ে কথকের ভালো লাগছে না, এবং সেখানেই গোষ্ঠবাবুর সাথে আলাপ হচ্ছে। যে কথা বললাম, যে ক্যারেক্টার গুলো পড়তে গিয়ে যেই গোষ্ঠবাবুর সাথেই আলাপ হয়ে, গোষ্ঠ চক্রবর্তী যার সাথে কথা বলে, একটু বাংলায় কথা বলে উনি প্রথম একটু স্বস্তি পাচ্ছেন। নেক্সট, প্রথম ভালো লাগা মনেশ্বর সিংহকে, যিনি কড়াই চাইতে এসেছিলেন, রান্নার জন্য কড়াই চাইতে এসেছিলেন, এবং কথক যখন ওনাকে একটা কড়াই দিচ্ছেন, সেই যে মুখের হাসি, সেই দারিদ্রতার সঙ্গে সরলতা মেশানো হাসি, তা দেখে কথকের প্রথম ভালো লাগছে মনেশ্বর সিংহকে। ছোট্ট ছোট্ট অধ্যায় এবং বর্ণনামূলক, যে প্রকৃতির বর্ণনা প্রতিটা পাটে আছে, প্রতিটা পাটে বর্ণনা প্রচুর আছে। 2য় পরিচ্ছেদ চলে আসছে, দেখো কথক একটু একটু করে এখানকার পরিবেশের সঙ্গে মিশছেন। মনেশ্বর সিংহকে তো তার ভালো লাগছে, কিন্তু তাও তার মন বসছে না, এই খাপ খাইয়ে নিতে পারছেন না। এখানে এখানে আছে যে উনি কোনোভাবেই এইখানকার যে নির্জনতা, এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারছেন না, কিন্তু আস্তে আস্তে চেষ্টা করছেন এবং ঘোড়ায় চড়া শিখছেন, কারণ হেঁটে তো এই জঙ্গল পরিদর্শন করতে পারবেন না উনি, তো ঘোড়ায় চড়া শিখছেন আস্তে আস্তে। এবং এই ঘোড়ায় চড়া শেখার পর উনি যাচ্ছেন কোথায়, লবটুলিয়াতে। লবটুলিয়া এই কাছাড়েরই একদিকে একটা জায়গা, যেখানে লবটুলিয়া, সেখানে যাচ্ছেন। সেখানে যেতে গিয়ে সেখানকার বিভিন্ন মানুষের সাথে পরিচয় হচ্ছে এবং তাদের সাথে পরিচিত হয়ে কথকের মোটামুটি মানে মন বসছে, এবার আস্তে আস্তে ভালো লাগছে, ঠিক আছে।
তৃতীয় পরিচ্ছেদ আসছে, দিন যতই যাইতে লাগিল জঙ্গলের মোহ ততই আমাকে ক্রমে পাইয়া বসিল। দেখো, ভালো লাগতে লাগতে মোহগ্রস্ত হয়ে পড়ছেন উনি জঙ্গলের প্রতি, এবং এই জঙ্গলের শোভা তাকে আস্তে আস্তে চারিদিক থেকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে। 4 নম্বর পাটে, দ্বিতীয় পরিচ্ছেদের 4 নম্বর পাটে, পূর্ণিমা নিশীথিনীর অবর্ণনীয় জ্যোৎস্না এবং দোল পূর্ণিমার রাতের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কথককে গভীরভাবে মুগ্ধ করে ফেললেন। ঠিক আছে, নেক্সট আসছে 5 নম্বর। 5 নম্বরে বলছে, দিঘি আজমাবাদ, এখানে একটা সার্ভে ক্যাম্প আছে, সেই সার্ভে ক্যাম্প থেকে ফেরবার সময় কথক গিয়েছিলেন সেই সার্ভে ক্যাম্পে, সেখান থেকে ফেরবার সময় সন্ধ্যার মুখে তিনি পথ হারিয়ে ফেলছেন বনের মধ্যে, এবং সেইখানেই পরিচয় হচ্ছে কার সাথে? গনু মাহাতোর সাথে। গনু মাহাতো, যার কথা আমরা একটু আগে পড়লাম ক্যারেক্টার গুলোর মধ্যে, গনু মাহাতো হলো জাতি গঙ্গতা যে মহিষ চড়িয়ে বেড়ায়, জাতি গঙ্গতা যে মহিষ চড়িয়ে বেড়ায়, এর বাড়ি হলো লক্ষ্মণিয়া টোলার ধরমপুরে। ঠিক আছে, 60-এর ওপরে বয়স এই গনু, এই গনুর সাথে তার পরিচয় হচ্ছে, এবং এনার কাছ থেকেই উনি চারবারোর গল্প শুনছেন, চারবারোর গল্প। নেক্সট তৃতীয় পরিচ্ছেদ। তৃতীয় পরিচ্ছেদে আসছে নন্দলালের সাথে সাক্ষাৎ হচ্ছে। এই নন্দলাল, দেখো না, একটু বলে দিই, নন্দলালের সাথে সাক্ষাৎ হচ্ছে, কথককে তার বাড়ি নিমন্ত্রণ করছে ছেলের চাকরির উমেদারি করার জন্য। নন্দলাল আসছে, কথককে নিমন্ত্রণ করে যাচ্ছে, তার কারণ কি? যে তাকে বলতে চাইছে যে তার ছেলের জন্য একটা কাজের যোগাযোগ করে দিতে, এবং এই নন্দলাল যে মানুষ ভালো নয় তার পরিচয়ও পাওয়া যাচ্ছে তার বাড়ি এই যে নিমন্ত্রণ প্রসঙ্গে বা এই যে কথাবার্তা প্রসঙ্গে নন্দলালের ডিটেলস বিবরণ এই পাঠে আছে। নেক্সট আসছে ডাকঘরের প্রসঙ্গ, যেখানে কথক 8-9 মাস এখানে এসেছেন, এই ডাকঘরের প্রসঙ্গ আছে, এবং কথক যে প্রথম আসছেন পূর্ণিয়াতে, তারপর থেকে কিন্তু এই তৃতীয় পরিচ্ছেদে 2 নম্বর উপপরিচ্ছেদে আমরা দেখছি যে 8-9 মাস অলরেডি কেটে গেছে। এবং এই ডাকঘর হলো প্রায় কাছারি থেকে 19 মাইল দূরত্বে আছে, 19 মাইল দূরত্বে ডাকঘর, এবং এই দূরত্ব হওয়া সত্ত্বেও দিনে দুবার, সপ্তাহে 2বার করে এই ডাকঘর থেকে চিঠিপত্র আদান প্রদান করতে হতো, যে চিঠিপত্র আসতো কাছারিতে, 19 মাইল দূরত্ব কাছারি থেকে ডাকঘরের। ঠিক আছে, নেক্সট আসছে খরার প্রসঙ্গ। এই খরার প্রসঙ্গের এখানে একজন ব্যক্তির কথা জানা যায় যে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছেন তিনি জল না পাওয়ার জন্য, এবং চারিদিকে দেখা যাচ্ছে যে এক পৌষ মাসে কিছু বৃষ্টি হয়েছিল, তারপর থেকে ফাল্গুন, এই মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ কোনো বৃষ্টি নেই, এবং এই বৃষ্টি না হওয়ার জন্য চারিদিকে খরা হয়ে যাচ্ছে, মানুষ ভীষণ কষ্টে আছে, এবং বহু দূরে এক কুন্ডি আছে, সেই কুন্ডিতে কি অল্প কিছু জল আছে, সেটাও কাছারি থেকে 3 মাইল দূরত্বে, মানে খাওয়ার জল ইত্যাদি ইত্যাদি প্রচুর কষ্ট পাচ্ছে সেই সময় মানুষ। সেই প্রসঙ্গ আসছে 3 নম্বরে। নেক্সট আসছে 4 নম্বর পরিচ্ছেদ, যেখানে এই খরা দেখো, তার মানে চারিদিকে শুকনো, সেই সময় লাগছে জঙ্গলে আগুন। ঠিক আছে, জঙ্গলে আগুন লাগছে, এবং এখানে প্রচুর পশু মারা যাচ্ছে, বিভিন্ন পশুর কথা আসছে, মহিষ মারা যাচ্ছে, চিতাবাঘ মারা যাচ্ছে 2টি, নীলগাই মারা যাচ্ছে। তো এই সমস্ত প্রসঙ্গগুলো জঙ্গলে আগুন লাগার ঘটনার মধ্যে দেখতে পাই। নৈরৎকোণ থেকে আগুন লাগছে, এবং নৈরৎকোণ থেকে সেই আগুন ক্রমে কাছারির দিকে আসছে, এবং একটা নদীর নাম কি যেন বেশ আছে, নদীর নামটি, সেইখানে গিয়ে মোহনপুরা রিজার্ভ ফরেস্ট, তার যে সীমানা, সেই সীমানায় গিয়ে সারা রাত ধরে আগুন জ্বলতে জ্বলতে সেই সীমানা পর্যন্ত পৌঁছে গেছে সকালে, এরকম একটা ঘটনার বিবরণ দেখা যাচ্ছে, এবং প্রচুর পশু পাখি মারা যাচ্ছে এই জঙ্গলে আগুন লাগার ফলে। নেক্সট আসছে চতুর্থ পরিচ্ছেদ, যেখানে আষাঢ় মাস পড়ে যাচ্ছে, আষাঢ় মাসের প্রথমেই কাছারিতে পূর্ণাহ উৎসব, তো এই পূর্ণাহ উৎসবের জোগাড় চলছে, নানান রকম লোকজন খেতে আসছে এখানে। এখানে বিশুয়া বলে একজনের নাম পাই আমরা, বিশুয়ার নাম আমরা এখানে পাবো, যার নাম কি বললাম, যে একটা বাচ্চা ছেলে, 10-11 বছরের ছেলে, যাকে কুচকুচে কালো দেখতে, পাথরের কৃষ্ণ ঠাকুর মতো দেখাচ্ছে তাকে, এবং সে সারাদিন প্রচুর খাটাখাটনি করছিল, কাজকর্ম করছিল, এবং ওই সমস্ত চারিদিকের যে অঞ্চল, বহু দূর দূর থেকে মানুষ এসেছিল কাছারিতে খেতে, বিভিন্ন ভালো মন্দ জিনিস খেতে দেবে বলে তারা এই পূর্ণাহ উৎসবে এসেছিল, এবং প্রচুর সবাই খাটাখাটনি করছিল, কাজকর্ম করছিল।
নেক্সট আসছে দ্বিতীয় নম্বর। দ্বিতীয়তে ধাওতাল সাহুর সাথে কথকের আলাপ হচ্ছে। এই ধাওতাল সাহু একজন মহাজন ব্যক্তি, খুবই বড়লোক একজন মানুষ, কিন্তু তাকে খুবই সাধারণ জীবনযাপন করতে দেখা যাচ্ছে, যে একটা গাছের তলায় বসে ছাতু মেখে খাচ্ছে, এবং ওই সম্পত্তির প্রতি তার তেমন কোনো মোহ নেই, ইচ্ছা হচ্ছে তো ধরো কেউ কোনো কিছু বন্ধক দিয়ে গেছে, তো সেই জমি কাগজ সে ছিঁড়ে ফেলছে, যে ঠিক আছে সে আমার লাগবে না, এইরকম মানে জমির প্রতি কোনো মোহ নেই, তার সম্পত্তির প্রতি কোনো মোহ নেই, একটা খুব সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন। তো এরকম একজন মানুষ হলেন ধাওতাল সাহু, যার বয়স 63 থেকে 64। ঠিক আছে, বাড়ি কোথায়? নওগাছিয়া। নওগাছিয়াতে বাড়ি এই ধাওতাল সাহুর। ঠিক আছে, নেক্সট আসছে জয়পালের প্রসঙ্গ। জয়পালের কথা একটু আগেই বললাম, কি একজন কর্মশূন্য মানুষ, তার না কেউ বয়স জানে, না কেউ তাকে কোনোদিন কাজ করতে দেখেছে, সে চায়ও না যে সে কোনো জমি টমি নিয়ে কাজ করবে ইত্যাদি, কোনো কিছু সম্পর্কে তার কোনো মোহ নেই। সে ওই চুপচাপ থাকে, না মানে কোনো কিছু সে হিসাব রাখতে পারে না, এরকম ব্যাপার একজন মানুষ। সে গানও করে না, তামাকও খায় না, কোনোদিন কেউ তাকে কাজ করতে দেখেনি, এই ধরনের একটা কর্মশূন্য মানুষ হলো এই জয়পাল। তো তার সঙ্গে কথকের আলাপ হচ্ছে, কথোপকথন হচ্ছে, ইত্যাদি নানা ব্যাপার আসছে এই তৃতীয় নম্বরে। নেক্সট চলে আসছে পঞ্চম পরিচ্ছেদ। দেখো পঞ্চম পরিচ্ছেদে আসছে দেবী সিংহের কথা। দেবী সিং হলেন একজন রাজপুত, এবং এতটাই প্রভাবশালী রাজপুত, যার ভয়ে একসময় এতদ অঞ্চলের মানুষ ভয়ে থাকতো যে এই দেবী সিং আসছে, এবং তার স্ত্রী সেই সময় ঝালর দেওয়া পালকিতে করে স্নান করতে যেত নদীতে, এই সমস্ত ব্যাপার ছিল। কিন্তু এই দেবী সিং একদিন মারা যায়, এবং মারা যাওয়ার পর তার যে স্ত্রী, তার যে কঠিন পরিণতি, এই স্ত্রী হলো এক বাইজি বাড়ির একটি মেয়ে, তাকে বিয়ে করে এনেছিল দেবী সিং, এবং দেবী সিং যখন মারা যায় তার পরিবারের লোক, তার সমাজের লোক এই কুন্তাকে মেনে নেয়নি, তো তার সন্তানদের সহই তাকে পরিত্যাগ করা হয়। এবং এই কুন্তার জীবনের যে পরবর্তী পরিস্থিতি, সে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কুল চুরি করছে, কাছারিতে এসে বসে আছে যে নষ্ট হওয়া ভাত নেবে বলে, এই যে কুন্তার জীবনের কঠিন পরিস্থিতি সেগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, দেবী সিং এবং কুন্তার পরিচয়। নেক্সট আসছে মেলার প্রসঙ্গ, এবং এইখানে দেখা হচ্ছে গিরিধারী লালের সঙ্গে আলাপ হচ্ছে। এই গিরিধারী লাল একজন ব্যক্তি, যিনি ওই কাছারির মধ্যেই ওই কম্পাউন্ডার টাইপের একজন ব্যক্তি, যিনি কাজ টাজ করছেন। কি মেলা হচ্ছে? এটা হলো মৈশুণ্ডি মেলা সম্ভবত। মৈশুণ্ডির মেলা। এই কি মেলা? মৈশুণ্ডি, ময়ইকার মধ্যাহ্ন স দন্ত নয় ডয় রশ্মি, মৈশুণ্ডির মেলা। ঠিক আছে, এবং এখানে গিরিধারী লালের সাথে আলাপ হচ্ছে। এই গিরিধারী লালের বাড়ি কোথায়? পরারি তিনটাঙা। প ডয় শূন্য রয়াকার রহস্য, শুধু রহস্যি, তিনটাঙা। তিনটাঙা বাড়ি, করালি তিনটাঙা। এরকম ভাবে মনে রাখতে পারো যে গিরিধারী লাল, করারি তিনটাঙা, মানে গিরিধারী লালকে আমরা তিন ভাবে ভাগ করছি, গিরিধারী লাল তিন, তো তিনটাঙাতে বাড়ি তার। এইভাবে মনে রাখা যেতে পারে। মেলার প্রসঙ্গ, কি মেলা? মহিষণ্ডীর মেলা। এখানে মেনলি গরুর কথা আসছে না, মেনলি মহিষের কথাই আসছে, তো মেলাও সেই মহিষ নিয়েই, মহিষণ্ডীর মেলা। ঠিক আছে, এভাবে মনে রাখা যেতে পারে। নেক্সট আসছে 3 নম্বর, কথকের মেলা থেকে ফেরার প্রসঙ্গ। কথক যে মেলায় গিয়েছিলেন, মৈশুণ্ডীর মেলায়, সেখান থেকে ফিরছেন, এবং ফেরার সাথে সাথে রাস্তায় সেই একই রকম সৌন্দর্য, পথের সৌন্দর্য, জঙ্গলের সৌন্দর্য, সেগুলো উনি দেখছেন। নেক্সট নাচের দলের কথা এবং ধাতুরিয়ার সাথে প্রথম দেখা। এই ধাতুরিয়া হলো ছক্করবাজ নাচের খুব ওস্তাদ একটি বাচ্চা, যে ছক্করবাজ নাচ নাচে একটি দলে, ছক্করবাজ নাচ, হো হো নাচ ইত্যাদি নানান রকম নাচ করে। তো কাছারিতে এসে তারা নাচ দেখিয়েছিল, এবং সেই নাচের পরিবর্তে মাত্র 4 আনা পয়সা নিয়েছিল। অথচ সেই 4 আনা পয়সা ভাগ হবে কতজনের মধ্যে? এই দলে আছে প্রায় 17-18 জন, সেই 17-18 জনের মধ্যে ভাগ হবে এই 4 আনা পয়সা। এবং তারা নেচেছিল প্রায় 2-3 ঘন্টা, একদম টানা নেচেছিল। এবং তারা যে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে তারা বায়না নেয়, তারা নাচ করে, তারা তাদের দক্ষিণাও এরকম থাকে, 4 আনা পয়সা মতো থাকে। 2-3 ঘন্টা তারা প্রাণপণ নাচে এতজন ব্যক্তি, এবং এইটুকু যে পয়সা নেয়। তো এই সমস্ত বিষয় এইখানে আছে। ধাতুরিয়ার প্রসঙ্গ, যে কি নাচ করে? শক্করবাজ নাচ, শক্করবাজ।
ঠিক আছে, এছাড়া হো হো নাচের প্রসঙ্গ আছে। নেক্সট চলে আসছে দেখো ষষ্ঠ পরিচ্ছেদ। ষষ্ঠ পরিচ্ছেদে বলছে সাদা কুকুর ও রহস্যময়ী নারীর কথা। এখানে একটা ব্যাপার আছে, রামচন্দ্র সিং বলে একজন, ধরো কাছারি, কাছারি থেকে বেশ দূরত্বে আর এক জায়গায় আছে বোমাই বুরুজ জঙ্গল, সেই জায়গাটার নাম কি নাম, বোমাই বুরুজ জঙ্গল। দেখো বোমাই বুরুর জঙ্গল। তো এই বোমাই বুরুর জঙ্গলে দেখা যাচ্ছে এখানের যে মানে দায়িত্বে ছিলেন আমিন, ওখানকার আমিন হলো রামচন্দ্র সিং, আর ওখানকার পেয়াদা একজন ছিল তার নাম হলো আশরাফি টিন্ডেল। রামচন্দ্র সিং হলো আমিন, পেয়াদা হলো আশরাফি টিন্ডেল। এবার দেখা যাচ্ছে কি রামচন্দ্র সিং দেখছে কোথা থেকে প্রতিদিন একটা সাদা কুকুর রাতে করে তার ঘরে আসে। উল্টো দিকে আশরাফি টিন্ডেল এই পেয়াদা সে দেখছে কি যে একটি মেয়ে প্রতিদিন রাতে তার ঘরে আসে এবং সেই ঘর থেকে বেরিয়ে যায়। এবার এই নিয়ে দুজনের মধ্যে মতভেদ হচ্ছে এবং দেখা যাচ্ছে এক রহস্যময়ী নারী সে কোথায় গিয়ে লুপ্ত হয়ে যাচ্ছে, মানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ধরনের নানান রকম মানে একটা ওই অলৌকিক টাইপের ঘটনা, এবং এখানে এই রামচন্দ্র সিং এর মাথা খারাপ হয়ে যাচ্ছে এবং পরে একটা বাচ্চা ছেলে সেখানে মারাও যাচ্ছে, ইত্যাদি নানান রকম ঘটনা। বেশ ইন্টারেস্টিং একটা ঘটনা বোমাই বুরুজ জঙ্গলের। ঠিক আছে, সাদা কুকুর ও রহস্যময়ী নারীর কথা, যে কেউ দেখছে সাদা কুকুর, কেউ দেখছে কোনো রহস্যময়ী নারী। নেক্সট আসছে রাজু পাড়ের কথা। রাজু পাড়ে, রাজু পাড়ে হলো একজন ব্রাহ্মণ যার বয়স 55-56। সে কোথা থেকে এসছে, ধরমপুর পরগনা থেকে। ধরমপুর নামটা মনে রাখবে, রাজুপাড়ের সাথে ধরমপুর, কারণ সে একটু ধার্মিক মানুষ। ঠিক আছে, ধরমপুর, আবার ধর্ম লিখেছি। ধরমপুর থেকে এসছে রাজুপাড়ে, যে একটু ধর্মপ্রিয় মানুষ। তো ইনি আবার একটু চিকিৎসাও জানেন। উম, উনি জমি চাইছেন সেখানে থাকবেন বলে, 2 বিঘা জমি সেখানে নিচ্ছেন, বন্দোবস্ত করে দিচ্ছেন কথক, এবং সেখানে থেকে উনি নিজে চাষবাস করছেন, কাজকর্ম শুরু করছেন। এবং হুম সে ভালো লেখাপড়া জানে, হিন্দি লেখাপড়া জানে, সংস্কৃত কিছু কিছু জানে, এবং এই সমস্ত নানান রকম। তার সংসারে বেশ মানুষজন আছে, 2-3টে ছেলে মেয়ে আছে, তার বিধবা বোন আছে। তো এই ব্যাপার হলো রাজুপাড়ে। এবং কিছুদিন বাদে দেখা যাচ্ছে পরবর্তী পরিচ্ছেদে সুয়রমারি বস্তিতে ভয়ানক কলেরা লাগছে, এবং সেই সময় এই রাজুপাড়ের যে আরো আরো একটি গুণ, যে সে চিকিৎসা করতে পারে, হোমিওপ্যাথি চিকিৎসা, সেটা জানা যাচ্ছে। এবং এই রাজুপাড়ে সেই কলেরা ভর্তি, যেখান থেকে প্রচুর মানুষ কলেরা হচ্ছে বলে পালিয়ে যাচ্ছে গ্রাম ছেড়ে, সেই সময় এই রাজুপাড়ে সেখানে গিয়ে এই দুস্থ মানুষদের চিকিৎসা করছেন, এবং কথকও তার সঙ্গে যাচ্ছেন, এই সমস্ত মানুষদের চিকিৎসা করছেন। বিভিন্ন মানুষের পরিস্থিতি যে আহ দুটো পাশাপাশি ঘর, এক ঘরে মা আছে আর এক ঘরে ছেলে, যে পাশের ঘরে ছেলে মারা গেছে, মাকে বলতে পারছে না, এই রকম পরিস্থিতির উদয় হচ্ছে নানান রকম। তো সেই পরিস্থিতিগুলো এখানে দেখা যাচ্ছে, যে বাড়িতে ভাত আছে, সেই কলেরা রোগী পান্তা ভাত আলগা হয়ে পড়ে আছে, কিন্তু খাওয়ার কিছু নেই, বাধ্য হয়ে সেই অবস্থায় সেই মাছি বসা ভাত তার স্ত্রী খাচ্ছে, মানে যে লোকটি মারা গেছে তার স্ত্রী খাচ্ছে সেই নোংরা ভাত। এই সমস্ত ঘটনাগুলো এখানে দেখা যাচ্ছে, যে কোনো আহ মানে হেলথ বজায় রাখার জন্য যে নিয়মগুলো পালন করা উচিত, সেই সমস্ত কোনো রকম নিয়ম তারা মানছে না, বা মানাতেও পারছে না তাদের দ্বারা, এই সমস্ত ব্যাপার। নেক্সট আসছে 4 নম্বর পরিচ্ছেদ। দেখো 4 নম্বর উপপরিচ্ছেদ ষষ্ঠ পরিচ্ছেদের মধ্যে, যেখানে মহালিখারুফের পাহাড় ও জঙ্গল দেখতে বের হয়েছিলেন কথক, এবং প্রথম উনি বন্য ময়ূর দেখছেন। ঠিক আছে, আচ্ছা ষষ্ঠ পরিচ্ছেদ পর্যন্ত আমরা কি কি পেলাম। আচ্ছা সপ্তমটাও আর একটু দেখে নিই। রাসবিহারী সিং এর বাড়ি হোলির নিমন্ত্রণ খেতে যাওয়া, সেখানে ধাতুরিয়ার সাথে দেখা। এই রাসবিহারী সিং হলো এমন একজন ব্যক্তি যে ভীষণ বড়লোক একজন ব্যক্তি। তার বাড়ি নিমন্ত্রণ খেতে যাচ্ছে, বন্দুকের আওয়াজ করে কথককে আমন্ত্রণ জানাচ্ছে, ইত্যাদি নানান রকম ব্যাপার। ঠিক আছে, মানে একটু বড়লোকি ব্যাপার স্যাপার, জমিদারি ব্যাপার। তো এটা গেল সপ্তম পরিচ্ছেদ। তো দেখো আমরা প্রথম থেকে আরো একবার দেখে নিই কি কি আসছে। প্রথম পরিচ্ছেদের ঘটনা একটু জাস্ট যেগুলো লেখা আছে পরিচ্ছেদে, ডিটেলস যেগুলো লেখা আছে সেই ডিটেলস গুলো একটু দেখে নিই, তারপরে আমরা
নোটস দেখবো। কথক প্রথম যাচ্ছে সতীশের সাথে দেখা করছে, সেখান থেকে অবিনাশের সাথে কথোপকথন হচ্ছে এবং অবিনাশের মাধ্যমে তিনি পূর্ণিয়ায় কাজ পাচ্ছেন। দ্বিতীয় অংশে তিনি পূর্ণিয়ায় চলে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তার ভালো লাগছে না। গোষ্ঠবাবুর সাথে আলাপ হচ্ছে, কারণ গোষ্ঠবাবু গোষ্ঠ চক্রবর্তী বাঙালি, বাংলায় কথা বলে, তার সাথে কথা বলে কথকের ভালো লাগছে। একটু বাংলায় কথা বলে আর কি স্বস্তি পাচ্ছেন উনি। পরবর্তীতে মনেশ্বর সিং যে কড়াই চাইতে এসেছিল, তার সাথে কথকের প্রথম ভালো লাগছে। নেক্সট চলে আসছে দ্বিতীয় পরিচ্ছেদ, যেখানে কথক আস্তে আস্তে এই পরিবেশের সাথে মিশতে চেষ্টা করছেন, ঘোড়ায় চড়া শিখছেন, কিন্তু তার মন বসছে না। দ্বিতীয় পরিচ্ছেদে কথকের আস্তে আস্তে এই জায়গা, এই পরিবেশ, এই মানুষ, লাভটুলিয়ায় যাচ্ছেন ইত্যাদি নানান রকম তার আস্তে আস্তে ভালো লাগতে শুরু করছে। তৃতীয় পরিচ্ছেদে যত দিন যাচ্ছে কথকের আস্তে আস্তে এই জঙ্গলের প্রতি নানান রকম মোহ তৈরি হচ্ছে, মোহ চারিদিক থেকে আষ্টে পৃষ্ঠে কথককে আস্তে আস্তে বেঁধে ফেলছে। চতুর্থ পরিচ্ছেদে পূর্ণিমা নিশিথিনীর অবর্ণনীয় সৌন্দর্য, যেখানে দোল পূর্ণিমার আহ চাঁদের সৌন্দর্যর কথককে মুগ্ধ করে ফেলছে। নেক্সট দিঘি আজমাবাদ সার্ভে ক্যাম্প থেকে ফেরবার সময় কথক পথ হারিয়ে ফেলছেন এবং সেখানে গনু মাহাতোর সঙ্গে দেখা হচ্ছে এবং এই গনু মাহাতোর সঙ্গে দেখা প্রসঙ্গে টারবারোর গল্প বলছে। টারবারো যে মহিষদের দেবতা হিসাবে যাকে বলা হয়, যে মহিষদেরকে রক্ষা করে, মহিষরা ভুল পথে গেলে তাদেরকে তিনি দুই হাত তুলে আটকান, এই টারবারোর গল্প তিনি শোনাচ্ছেন কথককে, গনু মাহাতো। নেক্সট তৃতীয় পরিচ্ছেদ, যেখানে নন্দলালের সাথে সাক্ষাৎ হচ্ছে কথকের। এই নন্দলাল হলো একজন একটু আহ কি বলবো, একটু শর্ট টাইপের লোক। তো তিনি চাকরির উমেদারির জন্য কথককে তার বাড়িতে নিমন্ত্রণ করছে। পরবর্তীতে পাটে আসছে ডাকঘরের প্রসঙ্গ, যে ডাকঘর 19 মাইল দূরত্বে কাছারি থেকে। 8-9 মাস কথক এখানে চলে এসেছেন, মানে কথক এখানে আসার পর 8-9 মাস হয়ে গিয়েছে এখানে জানতে পাচ্ছি। নেক্সট পার্টে খরার প্রসঙ্গ আসছে এবং তারপরে গিয়ে জঙ্গলে আগুন লাগছে এবং প্রচুর পশু পাখি মারা যাচ্ছে। কোন কোন থেকে আগুন লাগছে? নৈরত কোণ থেকে। নেক্সট আসছে চতুর্থ পরিচ্ছেদ। চতুর্থ পরিচ্ছেদে আষাঢ়ের প্রথমেই কাছারির পূর্ণাহ উৎসব হচ্ছে। পরবর্তীতে ধাওতাল শাহুর সাথে আলাপ হচ্ছে, ধাওতাল শাহুর কথা আমরা বলেছি, আপনার ডিটেলসে যাচ্ছি না। নেক্সট আসছে জয়পালের প্রসঙ্গ। জয়পাল হলো এক কর্মশূন্য মানুষ, যে কোনো রকম কোনো কাজ করে না। নেক্সট পঞ্চম পরিচ্ছেদ, যেখানে দেবী সিংহ এবং কুন্তার পরিচয় পাচ্ছি। দেবী সিং যে এক বাইজি বাড়ির মেয়েকে বিয়ে করে এনেছিল, সেই কুন্তার যে পরবর্তী পরিস্থিতি, সেই পরিস্থিতি জানা যাচ্ছে। নেক্সট মেলার প্রসঙ্গ। মেলার প্রসঙ্গ, সেখানে গিরিধারী লালের সাথে আলাপ হচ্ছে। তারপর কথক মেলা থেকে ফিরছেন। কোন মেলা? মহিষন্ডির মেলা। গিরিধারী লালের বাড়ি কোথায়? করারি তিনটাঙ্গা। এরপর আসছে নাচের দলের কথা। উনি কাছারিতে ফিরে আসছেন এবং কাছারিতে আসছে নাচের দল, যে নাচের দলে থাকছে ধাতুরিয়া। এই ধাতুরিয়া কোন নাচ করে? ছক্করবাজ নাচ। এছাড়া আর একটা দুটো নাচের কথা আছে, হো হো নাচ ইত্যাদি। নেক্সট আসছে ষষ্ঠ পরিচ্ছেদ, যেখানে এক সাদা কুকুর এবং রহস্যময়ী নারী, দুজন ব্যক্তির কথা পাচ্ছি আমরা, রাম সিং এবং রামচন্দ্র সিং আর আশরাফি টিন্ডেল। তো এরা দুইজন, কেউ দেখছে সাদা কুকুর, কেউ দেখছে এক সাদা শাড়ি পরা নারী। তো এই নিয়ে তাদের মধ্যে একটা মতভেদ তৈরি হচ্ছে, ওখানে একটি ছেলেও মারা যাচ্ছে। এই বোমাই বুড়ো জঙ্গল একটা রহস্যময় জঙ্গল হিসেবে তুলে ধরছেন লেখক। নেক্সট আসছে রাজু পাড়ের কথা। রাজু পাড়ে, যে এক ধরমপুর পরগনা থেকে আসছে, যিনি পড়াশুনো জানেন ভালো, ওখানে জমি নিয়ে ওখানে থাকছেন এবং পরবর্তীতে জানা যাচ্ছে যে তিনি চিকিৎসা জানেন, হোমিওপ্যাথি চিকিৎসা জানেন এবং ভয়ঙ্কর কলেরা, যখন সুয়রমারি বস্তিতে ভয়ঙ্কর কলেরা লাগে, তখন তিনি সেখানে গিয়ে নিঃস্বার্থভাবে প্রত্যেকের চিকিৎসা করছেন। নেক্সট মহালিখা রূপের পাহাড় জঙ্গল দেখতে বের হয়েছেন লেখক এবং সেখানে গিয়ে তিনি বন্য ময়ূর দেখছেন। সপ্তম পরিচ্ছেদে কি পাচ্ছি? রাজবিহারী সিং তার তিনি নেমন্তন্ন করছেন কথককে, সেখানে হোলির নিমন্ত্রণ খেতে যাচ্ছেন কথক এবং তাকে বন্দুকের আওয়াজ করে আমন্ত্রণ অভ্যর্থনা জানানো হচ্ছে। সেইখানে গিয়ে দেখছে যে সেই ধাতুরিয়া, যে কাছারিতে নাচ দেখাতে এসেছিল, 4 আনা পয়সা নিত, 2-3 ঘন্টা নাচ দেখিয়ে যাদের দলে 17-18 জন ছিল, সেই ধাতুরিয়ার সাথে এখানে দেখা হচ্ছে, কারণ রাসবিহারী সিং এদেরকে নিমন্ত্রণ করেছে ওখানে নাচ দেখানোর জন্য, বা ওই রাসবিহারী সিং এর বাড়িতে হোলি উপলক্ষে ওরা নাচ দেখাতে এসেছে। ঠিক আছে, তো সপ্তম পরিচ্ছেদ পর্যন্ত আমরা এই ঘটনাগুলো পাই। দেখো নোটসে কি আছে, আমরা একটু নোটসটা দেখে নিই। এখানে প্রচুর ক্যারেক্টার আছে, ক্যারেক্টার গুলো আমরা নেক্সট দিন আরো একবার দেখবো, পরের পার্টগুলো কি কি পরিচ্ছেদ আছে। আচ্ছা, তোমরা নোটসে দেখবে এই এই জায়গাটাতে বেশ কিছু ফাঁকা অংশ আছে, জায়গার নাম পাশাপাশি বেশ কিছু ফাঁকা অংশ আছে। তোমাদের যেমন যা সুবিধা হবে, যে কোনো একটা নাম তোমরা পাচ্ছ, তো সেই অনুযায়ী তোমরা নিজের মতো করে এখানে লিখে রাখতে পারো। ঠিক আছে, সেই জন্য এই জায়গাগুলো ফাঁকা রাখা হয়েছে কিছু জায়গা। আচ্ছা,
দেখো প্রস্তাবনাতে এখানে বলে দেওয়া হয়েছে একদম সমস্ত দিনে অফিসের হাড় ভাঙা খাটুনির পর গড়ের মাঠে ফোর্টের কাছে গিয়ে তিনি বসছেন। সেখানে গিয়ে তার মনে পড়ছে সেই পুরানো দিনের ঘটনা, যেখানে উনি দেখতে পাচ্ছেন কি, দেখো এই সমস্ত ব্যক্তি কুন্তা, নাটুয়া বালক ধাতুরিয়া, ধাওতাল সাহু, রাজু পাড়ে, মহালিকা রূপের পাহাড়, এই সমস্ত কথা তার মনে পড়ছে। তার মনে হচ্ছে যেন রাজু পাড়ে 3টে মহিষ চড়াচ্ছে এবং আপন মনে গান গাইছে কি, দয়া হইজি, দয়া হইজি বলে গান গাইছে। বলছে এ আমার স্মৃতি আনন্দের নয় দুঃখের। তার কারণ কি? তার কারণ লেখক বলছেন যে সেই যে জঙ্গল, যে বনভূমির যে অপার সৌন্দর্য, উনি গিয়েছিলেন কি জন্য? সেই সৌন্দর্যকে ভেঙে সেখানে বসতি স্থাপন করতে। উনি যখন ওখান থেকে ফিরে আসছেন তখন সেই জঙ্গল আর থাকছে না, জঙ্গল সব কেটে কুটে পরিষ্কার করে সেখানে বসতি স্থাপন করে আসছেন। তো সেই যে উনি ওটাকে পাপ বলে মনে করছেন, যে এই যে পাপ তিনি করেছেন তার ফলে এই যে স্মৃতি, তার আনন্দের নয়, এই দুঃখের স্মৃতি, যে তিনি এক সেই সৌন্দর্যকে নষ্ট করেছেন, বিনষ্ট করেছেন সেই সৌন্দর্যকে। তো সেই দুঃখের স্মৃতিচারণ তিনি করছেন এই সমস্ত আরণ্যক উপন্যাসে। ঠিক আছে, দেখো প্রতিটা পরিচ্ছেদে ডিটেলসে লেখা আছে। তোমরা টেক্সটটা জাস্ট পড়ো, পড়ে নোটস দেখে মুখস্থ করো, কারণ নোটসে প্রচুর ইনফরমেশন আছে। এইটুকুও যদি তোমরা মনে রাখতে পারো, আর কোনো কিছু মনে রাখার দরকার নেই। টেক্সটটা জাস্ট পড়ো কনসেপ্টটা ক্লিয়ারের জন্য, তারপরে নোটসটা মুখস্থ করে ফেলো একদম। প্রতিদিন যেটুকু যেটুকু পড়া আছে সেইটুকুটুকু পড়ো, বেশি পড়ার দরকার নেই। ঠিক আছে? আর যদি তোমরা, আচ্ছা আগে তো পড়ো তারপরে হবে সেটা। আচ্ছা, যাই হোক, তো আজ আরণ্যক পড়া ছিল তোমাদের প্রথম আর দ্বিতীয় পরিচ্ছেদ। টেক্সট কি তোমরা পড়েছো একটু? অদ্রিজা তো দেখলাম গ্রুপে দিয়েছে টেক্সট। একটু শুরু করেছি, আবার রাত্রিবেলা একদম ভালোভাবে পজিটিভলি স্টার্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমাদের যেমন যেদিন যেমন ডেট আছে সেই অনুযায়ী তোমরা পড়ো, বেশি চাপ নেওয়ার দরকার নেই, সেদিনের পড়াটুকুই সেদিন করো। এবং কবিতাগুলো অবশ্যই মুখস্থ করো, প্রত্যেককে বলছি কবিতাগুলো অবশ্যই মুখস্থ করে ফেলো। ঠিক আছে, কবিতা নিয়ে আলোচনা হবে, তখন ডিটেলসে আমরা আদার্স ইনফরমেশন গুলো দেখবো, কিন্তু আপাতত মুখস্থটা করে ফেলো। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাক, নেক্সট দিন ক্লাসে দেখা হবে আবার। আরেকটি কথা, যে আমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে পিএসসির। আগামী 19 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, এবং যেখানে প্রতিটা টপিক ইন্ডিভিজুয়ালি খুব সুন্দরভাবে পিডিএফ সহ পিডিএফ নোটস তোমাদের দেওয়া হবে, পড়ানো হবে প্রতিটা পরিচ্ছেদ অনুযায়ী ভাগ করে করে, এবং প্রশ্ন উত্তরের প্রচুর মক টেস্ট আছে, প্রচুর ক্লাস তোমরা পাবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস। ঠিক আছে, এবং সেখানে তোমরা প্রতিটা পার্ট থেকে যেমন মক টেস্ট দিতে পারবে, তেমন প্রতিটা ইউনিট থেকে এবং সমগ্র যে পার্ট যেমন ভাবে তোমরা পিএসসি তে পরীক্ষা দাও সেই রকম অনুযায়ী তোমরা পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, এবং প্রচুর পরিমাণে যে পুরানো পিএসসির এই সিলেবাসের আন্ডারে যত রকমের পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষার প্রশ্নের প্র্যাকটিস সেট তোমরা প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, তো এত রকমের সুযোগ সুবিধা থাকছে, তো তোমরা মাত্র 500 টাকা দিয়ে ভর্তি হতে পারো। 499, দেখো এখানে দেখাচ্ছে 499 দিয়ে তোমরা ভর্তি হতে পারবে, এবং নেক্সট 2 মান্থ তোমাদের 500 500 করে দিতে হবে, অর্থাৎ মাত্র 3 মাস পেমেন্ট করলে তোমরা এই ফুল কোর্সটি পেয়ে যাবে। সুতরাং দেরি না করে, দেখো স্ক্রিনের উপরে একটা ফোন নাম্বার শো করছে, এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করে নাও। খুব তাড়াতাড়ি কিন্তু ক্লাস শুরু হচ্ছে, তাই দেরি না করে এখনই কন্ট্যাক্ট করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।